बस एक हाँ के इंतजार में रात यूं ही गुजर जाएगी। अब तो बस उलझन है साथ मेरे, नींद कहाँ आएगी। सुबह की किरण न जाने कौन सा संदेश लाएगी, रिमझिम सी गुनगुनाएगी या प्यास अधूरी रह जाएगी। হ্যালো ভিউয়ার্স, প্রথম পার্ট আগে আপলোড করা হয়েছে, আজকে দ্বিতীয় পার্ট আপলোড করেছি। দ্বিতীয় পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে সবাই সম্পূর্ণ গল্পটি শুনবেন। ধন্যবাদ সবাইকে। একটি সুন্দরী মেয়ে স্যারের দুই হাত ধরে কিছু বলছে, তারপর স্যারও মেয়েটির হাতের উপর হাত রাখলো আর সাথে সাথে মেয়েটি স্যারকে জড়িয়ে ধরলো। এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে একবার জোরে শ্বাস নিলাম, তারপর ওখান থেকে খুব দ্রুত হাঁটতে লাগলাম। পিয়নের সাথে ধাক্কা লেগে তার হাতের কাগজের স্তূপটা পড়ে চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। আমাকে হয়তো পেছন থেকে চেঁচিয়ে কিছু বলেছে, কিন্তু আজ আমার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পৃথিবী যেন থমকে গেছে, সবকিছু যেন শব্দহীন হয়ে গেছে। আর এই শব্দহীন পৃথিবীতে ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ কানে আসছে। কোনো দিকে কোথাও না থেমে বাসায় পৌঁছে সোজা শাওয়ারের নিচে দাঁড়ালাম। সবগুলো পানির লাইন একসাথে ছেড়ে শরীরের সর্বশক্তি দিয়ে একটি জোরে চিৎকার দিলাম। চোখ দিয়ে অবিরাম অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে আমি স্যারকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, প্রচন্ড ভালোবাসি। কি অদ্ভুত ভালোবাসার অনুভূতি অনুভব হলো তো হলো, তাও আবার মন ভেঙে। সেদিন মোবাইল থেকে সিমটা বের করে দুটুকরো করে ফেললাম। যে প্রাইভেটটা পড়তাম সেটা বাদ দিয়ে দিলাম। তোমার সাথেও কোনো যোগাযোগ রাখলাম না, যাতে শুভ্র স্যার তোমার থেকেও কিছু জানতে না পারে। তোমা আমার বাসাও চিনে না। আচ্ছা, শুভ্র স্যার আমার সাথে এমন কেন করলো? অবশ্য সে তো আমাকে কখনো বলেওনি যে সে আমাকে ভালোবাসে। তাহলে আমাদের ভেতর এতদিন যা হলো তা কি ছিল? আসলে সব ছেলেরা একই রকম হয়? ভালোবাসায় এত কষ্ট কেন? যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তাহলে কখনোই ভালোবাসতাম না। খুবই ভালো হতো যদি ভালোবাসায় আমাদের নিজেদেরই হাত থাকতো। আর আমি কলেজে যাইনি। পরীক্ষার আগে আগে বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করে আনিয়ে নিলাম। যে কলেজে আমার সিট পড়েছে সেটা অনেক বড়। আমার সিট পড়েছে দোতলায়। বোরকা পরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম। সব কিছু অনেক কড়া। স্টুডেন্ট আর কলেজের ডিউটিরত টিচার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ভাইয়া বাইকে করে দিয়ে যেত, আবার নিয়ে আসতো। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হতেই দোতলা থেকে দেখলাম শুভ্র স্যার গেট দিয়ে জোর করে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে কি যেন খুব তন্ন তন্ন করে খুঁজছে। আমি পিলারের আড়ালে গিয়ে স্যারকে দেখতে লাগলাম। চুলগুলো এলোমেলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, চেহারা শুকিয়ে মলিন হয়ে আছে। ইচ্ছে করছে ছুটে স্যারের সামনে যায়। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। পারে যে সে কাউকে সত্যি ভালোবেসে ফেলেছে, এবং সেই অনুভূতি বোঝার পরে প্রথম সেই মানুষটিকে যখন চোখের সামনে দেখতে পায়, তখন যে অনুভবটা হয় তা ভাষায় প্রকাশের বাহিরে। আমি ততক্ষণে পিলারের আড়ালে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত না গার্ডরা এসে স্যারকে জোর করে বাহিরে নিয়ে গেল। স্যার বারবার গার্ডদের অনুরোধ করেই যাচ্ছে, কিন্তু তারা মানছে না। সেদিন বাসায় এসে সেই যে কান্না শুরু হলো, হার থামার নাম এনে সারা রাত নির্ঘুম কান্না করেছি। সেদিনই স্যারের সাথে আমার শেষ দেখা হয়েছিল। তারপর ধীরে ধীরে সময় বইতে লাগলো। সে বছরে বাবার বদলি হওয়াতে আমরা ফরিদপুর থেকে আমাদের হোম টাউনে ঢাকায় এসে পড়লাম। আমি এখন ঢাকার একটা ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বছরে পড়ি। এই 2.5 বছরে অনেক কিছু হয়ে গেছে। বড় আপুর বিয়ের পর এই প্রথম একটি মেয়ে বাবু হয়েছে। বাবা রিটায়ার করেছে। ভাইও একটি চাকরি পেয়ে বিয়ে করে একটি দুষ্ট মিষ্টি ভাবি এনেছি। এখন আমি
একটি বিশাল রুমের মাঝখানে ফুলে ফুলে সজ্জিত একটি বেডে বসে আছি বধূ বেশে। অনার্স 2য় বর্ষে উঠতে না উঠতে মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল। এখন বিয়ে না দিলে নাকি আর ভালো ছেলে পাওয়া যাবে না। আর তখনই এই সম্বন্ধটা আসলো, আর বাসায় সবাই পাগল হয়ে গেল। শহরের বড় নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে, বাবার সাথে সেও এখন বিজনেসে যোগ দিয়েছে। তারপর আর কি, যত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল আছে সব করে আমাকে রাজি করালো। আমি না করতে পারলাম না, কারণ বাবার শরীরও তখন খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনে কোনো কিছুই তো আর মন মতো হলো না। তাই সেই লিস্টে না হয় আরেকটি নাম উঠল। আমি ছেলেটিকে এখনো দেখিনি, দেখার ইচ্ছেও ছিল না। বিয়ের 2 দিন আগে ভাবি আমায় এসে বলল, সুপ্তি, তোর বরটা তো হেভি হ্যান্ডসাম। আমরা তো বিয়ের শপিং করতে গিয়েছিলাম, সেখানে এসেছিল। এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি। আমার যদি এখন তোর ভাইয়ের সাথে বিয়ে না হতো, আমি তোর বরের উপরেই ক্রাশ খেতাম। ভাবি সব সময় এমন মজা করে, কিন্তু ভাবির এই কথা শুনে আমার তমার কথা মনে পড়ে গিয়েছিল, আর সাথে সুব্র স্যারের কথাও। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আমার মনে কোনো অপেক্ষা নেই তার আসার। তার নামটাও এখনো জানি না। হঠাৎ রুমে কারো প্রবেশ করার অনুভূতি হলো। খটখট শব্দে বুঝতে পারলাম সে দরজার সিটকানি লাগাচ্ছে। আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতে আমার মাথা ঘুরে উঠল। সে ছুটে এসে আমার কপালে অনেক সময় নিয়ে একটি গভীর কিস করলো। আমি কেঁপে উঠলাম তার ছোঁয়ায়। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব? আমি তো দেখছি আমার সামনে শুভ্র স্যার। স্যার তার 2 হাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তার চোখে চোখ রাখলাম। স্যারের চোখ যেন রক্ত বর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো যেন 1000 বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। আমার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরোলো, স্যার। তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে। আমার কাঁধ তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, কেন করেছো আমার সাথে এমন? কেন? কোথায় কোথায় না খুঁজেছি আমি তোমায়, জানো? এই 2 বছর 7 মাস 15 দিন 17 ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি? ধোঁকা দিয়েছো তুমি আমাকে। তার শেষের কথাটি শুনে আমারও বেশ রাগ উঠে গেল। সেই দিন সেই মেয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম, ধোঁকা আমি না, আপনি দিয়েছেন আমাকে। আমি দিয়েছি মানে? আমি তাচ্ছিল্যে সুরে বললাম, থাক, আর ন্যাকা সাজতে হবে না। আমি আর আপনাকে এগুলো বলার কে? আর আপনি এখানে কেন এসেছেন? আজ আমার বাসর রাত, আমার বর কোথায়? শুভ্র স্যার একটা বাঁকা হাসি দিয়ে আমার আরো কাছে এসে বলল, শেরওয়ানি পরে সামনে বসে আছে, তবুও নিজের বরকে চিনতে পারছো না? এত সুন্দর মেহেদি লাগিয়েছো হাতে, একবার তাকিয়ে দেখো তো। সত্যি আমি আমার হাতের মেহেদি এখনো দেখিনি, তাই তার কথা মতো হাত মেলে দেখলাম। খুব সুন্দর ডিজাইনের মাঝখানে গাঢ় লাল রঙের গোটা গোটা অক্ষরে লেখা শুভ্র। মানে কি? এটা কিভাবে সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে? কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের, কলেজের গেস্ট টিচার, আর এখানে এত বড় লোক, বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনায় বুঝতে পারলো, তাই আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি এটাই ভাবছো তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে কি করে হলো? বড় লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর্যে বিগড়ে না যায়, তাই আমার বাবা আমাকে সাধারণ জীবন যাপন করাও শিখিয়েছে। সাথে আমাদের পরিবারের নিয়ম হলো প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপর এই বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছে, আর আমিও তাই করেছিলাম। তার কথা শুনে আমি চরম পর্যায়ে অবাক হলাম। এত বড় লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবনযাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল,
এই জন্যই সেই সাধারণ কলেজ টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না? মনে হলো আমার বুকে যেন কেউ তীর গেঁথে দিল, যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। সেই কথাটা সে আমাকে বলতে পারলো। আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে থাকলো, এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। কি ভেবেছিলে আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলে গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে? সেই তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছ আমাকে, আর না, এবার তোমার পালা। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অস্ত্র ছড়িয়ে ভাবতে লাগলাম, সে এসব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে কেন করলো? হয়তো ইগোতে লেগেছে তার। এত বড় লোকের ছেলে আমার মতো একটা সাধারণ মেয়ের ইগনোর নিতে পারেনি, তাই এসব করলো। কিন্তু শুক্র স্যার তো এমন না। কি জানি আমি বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম। যা বুঝেছিলাম তা তো ভুলই হয়েছিল। আর এই বা কোন শুক্র স্যার? আমি যে শুক্র স্যারকে চিনতাম সে তো খুব শান্ত, ভদ্র, লাজুক ছিল। আর এ তো সম্পূর্ণ বিপরীত। এত রাগী সে, এত রাগ সে শুক্র স্যারের, ভাবা যায়? অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম তখন এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার 3 মিনিটের মাথায় স্যার আবার রুমে ফিরে আসলো, হাতে করে তার দেওয়া সে মাছের অ্যাকোরিয়াম দুটো নিয়ে। মনে পড়ল আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকোরিয়াম দুটো আমার সাথে যেন এ বাড়িতে পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবি আমার ননদ মানে শুভ্র স্যারের ছোট বোনের হাতে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাজ ছাড়া করিনি এগুলোকে। স্যার আমার সোজাসুজি রাখা ছোট্ট টি টেবিলটিতে অ্যাকোরিয়াম দুটি রেখে এর একটি ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাচের অ্যাকোরিয়ামটি মেঝেতে চূর্ণ বিচ্ছন্ন হয়ে পড়ল। মাছটি ধাপাধাপি করছে। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বললাম, হে কি করলেন? স্যার মেঝে থেকে মাছটি 2 হাত দিয়ে তুলে অন্য অ্যাকোরিয়ামটিতে রেখে গম্ভীর গলায় বলল, এখন থেকে এরা একসাথেই থাকবে। আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে পুরোই চুপসে গেছি। শত হলেও স্যার তো, একটা ভয় ভয় ফিলিংস কাজ করে। আমি ফেল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। আমার গলা দিয়ে বের হয়ে গেল, কেন? সে ধীরে ধীরে আমার কাছে আস্তে আস্তে একটি বাঁকা হাসি দিয়ে বলল, কেন? তুমি তো তখন বললে আজ আমাদের বাসর রাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ঠোঁট গিলে তার থেকে সরে এসে একটি গোলাপি রঙের সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যারও চেঞ্জ করে নিয়েছে। একটি হোয়াইট কালারের টি শার্ট আর ব্লু কালারের কম্বিনেশনের ট্রাউজার পরে বেডে আধশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশ থেকে একটি বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে, কোথায় যাও? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাবো। সে জিজ্ঞাসা করলো, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। আমি হড়বড়িয়ে বললাম, মানে আবার কি? স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমি গিলে খাবে। আমাকে জোরে একটা ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে তাই না? বিয়ের পরেও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে, একজন বেডে ঘুমাবে, আবার মাঝখানে কোল বালিশ দাও। যত সব। এক্ষুনি এখানে এসে ঘুমাবে, না হলে কিন্তু এক্ষুনি এখানে সত্যি সত্যি বাসর রাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। সে তারপর আমাকে বলল, আমার উপর হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা নাকি? তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমার খুব লজ্জা লাগলো। তখন মনে পড়ল সেই বিকেলের কথা।
যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাত হালকা স্পর্শ লাগে। সাথে সাথেই মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শক খেয়েছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পেছনে ফিরে দেখলাম সে সেখানেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, মুখে হালকা লাজুক হাসি। বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে, সাথে শকও। আর এখন কিভাবে জড়িয়ে ধরে রেখেছে, আর সে কিনা সে লাজুক শুভ্র শাড়ি এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এর কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, মুখে প্রশান্তির ছাপ। তার হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই, সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাজ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই সেই বলল, সত্যি তাড়াতাড়ি ওঠো, নামাজ পড়ো। আমি ঘুম ঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামাজ পড়বো কেন? সেই বলল, এখন মাঝরাত? ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম, সকাল হয়ে গেছে। আমি ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম সত্যি আধার কেটে আলো ফোটা শুরু করেছে। তাই আলসিয়ামি ভেঙে ফ্রেশ হয়ে অজু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগে থেকেই তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করলো। আমি নামাজ শেষে মোনাজাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যারের এখনো নামাজ শেষ হয়নি। সে আরো 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছে। এই সময় হঠাৎ শুকরানা নামাজ পড়ছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করলো। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে দেখতে। স্যার মনে হয় আগে থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মোনাজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছো? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর স্যার তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মনে হয় গোসল করছে। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা শুধু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম। একটু পরে স্যার বাথরুম থেকে একটা অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সে আমাকে বলল, গোসল করতে। গোসলের প্রতি আমার সব সময় একটা আলসেমি কাজ করে। 11টা থেকে শুরু হয় মার চেঁচামেচি আমাকে গোসল করাতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে দুপুর 1টা বাজলে তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন বাদ পড়ে যায়। আর সে এখন বলে কিনা এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এত তাড়াতাড়ি কে গোসল করবে? স্যার তার 2 হাত আমার 2 পাশে দেওয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে সকালেই গোসল করবে। আমি মুখ ফুলিয়ে বললাম, ইস বললেই হলো, আমি করব না। সে এবার তার গলায় পেঁচানো টাওয়াল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে নাকি আমি করিয়ে দেব? তার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, ছি আপনি তো ভালোই বেশরম হয়ে গেছেন, আগে তেমন ছিলেন না। সে একটা বাঁকা হাসি দিয়ে বলল, বেশরমের কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি? আমার বউকে বলছি, কারণ বউ তো বউ। বলে একটা চোখ টিপ মারলো, তারপর আবার চোখে চোখ রেখে বলল, আর আমি যা হয়েছি, যেমন হয়েছি সব তোমার জন্য। সো এখন ভুগতে থাকো। এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছুঁড়ে বিরক্ত প্রকাশ করলাম। গোসল শেষে বের হয়ে দেখলাম স্যার রুমে নেই। তাই তাড়াতাড়ি আমি শাড়ি পরতে লাগলাম। তখনই রুমে স্যারের ছোট বোন সামি আসলো। মাত্র শাড়ি পরাটা শেষ হয়েছে, এখনো চুলটাও ঠিক করিনি। সামিয়া এসেই আমার মুখ ধরে বলল, বাহ ভাবি, তোমাকে তো এই শাড়িটাই খুব সুন্দর লাগছে। তখনই শুভ্র স্যার রুমে আসলো ফোন টিপতে টিপতে। সামিয়ার কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবারও ফোন টেপা শুরু করলো। আর চোখে আমি দেখতে লাগলো
নিচ থেকে আমার শাশুড়ি মা সামিয়াকে ডেকে উঠলে সামিয়া যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিন্তু। সামিয়া চলে গেলে আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পেছনে ফিরতে সে আবারও ফোনের দিকে নজর দিল। আবারও একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়েই রয়েছে এবং আমি পেছনে ফিরতে সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়ল সে একটু আগে বাথরুমে যে বলল আমার বউ, তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল। ভেবেই আমি একটু লজ্জা পেলাম। আমি রেডি হয়ে গেলাম, সবার সাথে বসে নাস্তা খেলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল কোনো কিছু প্রয়োজন হলে যেন আমি তাকে জানাই। আজ থেকে তার এক মেয়ে নয় 2 মেয়ে। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই বেশ ভালো, আর মিশুকও। আমার ননদের সাথে আমার কিছুক্ষণের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে গেল। সামিয়া আমার 1 ক্লাস নিচে পড়ে। ও আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো, হার বলতে লাগলো, জানো ভাবি, ভাইয়াকে মা আরও 1.5 বছর আগে থেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু ভাইয়া বিয়ের কথা শুনলেই ফায়ার। একটা মেয়েও দেখাতে নিয়ে যেতে পারেনি। মা কত জনের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে যে ভাইয়াকে বোধহয় আর বিয়ে করাতে পারবে না। কিন্তু একদিন হঠাৎ ভাইয়া রাত 12টা বাজে এসে বাবা মাকে ডেকে তোমার কথা বলল, আর বলল কালকেই যেন তোমাকে দেখতে যায় আর পাকা কথা বলে। বাবা মা তো হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছে, তাই তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরেই তোমাকে নিয়ে আসলো। আর কয়দিন সময় পেলে তো আরও বড় ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করতে পারতো। এই ভাইয়াওটাও না কারো কথা শুনে না, এত রাগী হয়ে গেছে, আগে একদমই এমন ছিল না। সামিয়ার কথা শুনে নিজেকে অপরাধে লাগছিল, কিন্তু আমি তো স্যারকে ঠিক বুঝতেই পারছি না। আর সেদিনের ওই মেয়েটা, শুধু শুধু কিছু না থাকলে তো আর একটি মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিছু বুঝতে পারছি না। পুরো বাড়ি মেহমানে ভর্তি। আমার শ্বশুর বাড়ির লোকজন 2 দিনেও কম আয়োজন করেনি। স্যারের খালা মামি ফুফুরা মিলে আমাকে আর স্যারকে দিয়ে 100টা নিয়ম পালন করালো। তারপর আমাকে কি সব কথা যে বলতে লাগলো। তারা 1 বছরের মধ্যে নাতি নাতনির মুখ দেখতে চায়, পারলে মনে হয় কালকেই নিয়ে আসে। আর স্যারের খালাতো ভাবিদের মজা টিটকারি তো আছে। বৌভাতের অনুষ্ঠান শেষে আমাকে আর স্যারকে আমাদের বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়িতে সবাই স্যারকে নিয়ে ব্যস্ত, কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে। আমার কথা তো কারো মনেও নেই। আমিও তাই সেখান থেকে উঠে মনের মতো ঘুরতে লাগলাম। একটু পর ভাবি এসে আমার হাত টান দিয়ে বলল, এই গাধি, জামাই তোর রুমে বসে আছে কখন থেকে, আর তুই এখানে কি করছিস? বিয়ে হয়ে গেছে, এখনো কি সব আমি শিখিয়ে দিব? বলে আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপর দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, শুক্তি রান্নাঘরেই ছিল, তোমাকে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে সেগুলোই আমাদের বলছিল। আমি তো হা করে তাকিয়ে রইলাম, কি মিথ্যে কথা। তারপর আবার বলতে থাকলো, তোমাদের বাচ্চা কাচ্চার কি প্ল্যানিং শুনি? আমার চোখ তো ছানা পড়া হয়ে গেছে। স্যারের সঙ্গে কি সব বলছে ওই বাড়িতে, তবুও আমি একা শুনিনি। আর এখন তো দেখি সরাসরি সব বলে দিচ্ছে। আমি চোখ দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বললাম, ভাবি চুপ থাকো। ভাবি জোরে জোরেই বলে উঠল। তুই চুপ থাক। তারপর আবার স্যারের উদ্দেশ্যে বলতে থাকলো, শুক্তির বাচ্চা স্বভাব এখনো যায়নি, বেশি তিরিং বিরিং করে। শুভ্র, তুমি আবার মন খারাপ করো না, নিজের মতো বুঝিয়ে শুনিয়ে নিও। হায় আল্লাহ, এই ভাবিকে তো আর থামানোই যাবে না। স্যার মানুষের সামনে কি আর এসব শোনা যায়? আমি তো কাচুমাচু করতে করতেই শেষ, আর স্যার চুপচাপ বসে রয়েছে। আমি ভাবিকে থামানোর জন্য বললাম, ভাবি পোড়া পোড়া গন্ধ আসছে, কি যেন পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ভাবি আমার কথা শুনে ছুটে বের হয়ে গেল। আর আমি স্যারের দিকে একবার তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে এক দৌড় দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। রাতের খাবারের টেবিলে বসে দেখলাম অনেক আইটেমে রান্না করা হয়েছে। খাবার মুখে দিয়ে দেখি ঝাল কম। আমি প্রচুর ঝাল খাই, ঝাল ছাড়া রান্না আমি মুখে দিতেও পারি না। এই জন্য আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে প্রচুর, কিন্তু ঝাল খাওয়া থেকে আমাকে আটকায় কে? মাকে আমি বললাম, মা রান্নায় ঝাল কম দিয়েছো কেন?
বলে সালাদের বাটি থেকে দুটো কাঁচামরিচ উঠিয়ে নিলাম। আর আমার মা আবারও সব সময়ের মতো শুরু করলো, এত ঝাল খেতে পারে মেয়েটা, এই কারণে এত গ্যাস্ট্রিকের সমস্যা। তবুও যদি বাদ দেয় ঝাল খাওয়া। স্যার আমার সোজাসুজি সামনে বসেছে, মায়ের কথা শুনে আমাকে ইশারায় বলল মরিচ রাখতে। আমি সবে মাত্র মরিচে কামড়টা দিতেই নিয়েছিলাম, তার কথা শুনে আমি ভ্রুকুচকে কামড় দিয়েই দিলাম। কে শুনে কার কথা। খাওয়ার পর রুমে যেতেই স্যার আমায় টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো আর রাগী গলায় বলতে লাগলো, তখন মানা করেছিলাম না ঝাল খেতে, আমার কথা শুনলে না কেন? বেয়াদব মেয়ে, শেরের কথা শুনে না। তার মুখে বেয়াদব শুনে আমিও মুখ ফুলিয়ে রইলাম। আর স্যার এবার একটু দূরে সরেই বলতে লাগলো, কথা শোনোনি, এখন শাস্তি পাবে। কানে ধরো, 15 মিনিট কানে ধরে দাঁড়িয়ে থাকবে। কানে ধরার কথা শুনে আমার চোখ যেন বাহিরে বের হয়ে আসতে চাইছে। আমি এত বড় মেয়ে, এখন স্কুলের বাচ্চাদের মতো কানে ধরে দাঁড়িয়ে থাকবো, তাও আবার 15 মিনিট। আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি কানে ধরবো। স্যার তার 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মাথাটা হালকা কাত করে বলল, হ্যাঁ, ভুলে গেছো আমি তোমার শের। আজ থেকে তোমার বেশি ঝাল খাওয়া বন্ধ। তারপর একটা জোরে ধমক দিয়ে বলল, কানে ধরো। তার ধমক শুনে আমিও আস্তে আস্তে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, মুখে একটা কাদো কাদো ভাব এনে। আর স্যার খাটে আধশোয়া হয়ে পা দুলিয়ে দুলিয়ে বই পড়ছে। কত বছর পর আজ কানে ধরলাম। 24 ঘন্টা স্যারদের সাথে থাকার এই একটা সমস্যা। আমাকে নাকি এখন থেকে ঝালও খেতে দেবে না। বুঝতে পারছি এই অ্যাংরি বার্ডটা আমাকে এভাবেই জ্বালিয়ে মারবে। 15 মিনিটে 1 সেকেন্ডের আগেও স্যার আমার কান ছাড়তে দিল না। কাটায় কাটায় 15 মিনিট পর্যন্তই আমাকে দাঁড় করিয়ে রাখলো। আমি রাগে দুঃখে সেখান থেকে বের হয়ে আসলাম। অনেক সময় কাটিয়ে তারপর রুমে ফিরলাম। এসে দেখি স্যার ঘুমিয়ে পড়েছে, তাই আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম, একটু দূরত্ব রেখে। শোয়ার সাথে সাথে স্যার কাছে এসে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে স্যার জেগে আছে। আমাকে তার দিকে ঘুরিয়ে তারপর বলল, সত্যি তোমার ভাবি জানো তখন কি বলছিল? স্যারের কথা শুনে তো আমি শেষ। তার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলাম আর তুতলিয়ে বললাম, মানে? স্যার আমার অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, কিছু না, ঘুমাও। সকালে খাওয়া দাওয়ার পর আমার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়াটা খুবই মজার, এত হাসির হাসির কথা বলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। হঠাৎ ভাইয়ার ফোনে কল আসায় ভাইয়া অন্যদিকে চলে গেল। আর আমি হাসতে হাসতে পেছনে ফিরে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তপূর্ণ চোখে তাকিয়ে রয়েছে, রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসে এসে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আমার কাঁধ তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ স্পষ্ট, আমাকে যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে 2 হাত দিয়ে তার সামনের চুলগুলো পেছনে নিতে নিতে নরম গলায় বলে উঠল, আমার ভালো লাগে না অন্য কারোর সাথে তোমাকে। আর যেন কিছু বলতে পারছে না। এতটুকু বলে মুখ ফ্যাকাশে করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্যারের আবার কি হলো? কি ভালো লাগে না? হঠাৎ এত রাগেই বা কেন? এত নরম গলায় কথা বললো? কিছুই বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে আমাদের সেদিনটাই থাকার কথা ছিল, কিন্তু স্যারের হঠাৎ নাকি কোন জরুরি মিটিং পড়ে গেছে, তাই বিকেলেই চলে যেতে হবে। শুনে আমি মুখ গোমরা করে বসে রইলাম। স্যারকে বললাম, তাহলে আপনি একাই যান, আমি থাকি। ভাবি আমার পাশে দাঁড়িয়েছিল। আমার কথা শুনে আমাকে পাশ থেকে একটা চিমটি দিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, এই গাধি, কি বলিস? 2 দিন হয়েছে বিয়ে হলো আর তুই এক জায়গায় থাকবি আর জামাই আরেক জায়গায় থাকবে? আমাকে কখনো দেখেছিস তোর ভাইয়াকে ছেড়ে একা থাকতে? চুপচাপ শ্বশুরবাড়ি যা। উফ, এই ভাবিটা না আমাকে জ্বালিয়ে মারবে। আমাকে স্যারের সাথে পাঠিয়ে ছাড়লো। গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি। একবারও স্যারের দিকে তাকাইনি। স্যার বারবার আমাকে আর চোখে দেখছে। বাসায় এসে পৌঁছাতেই স্যার আমার পাশে গাড়ির দরজাটা খুলে বলল, বের হও। আমি চুপ করে বসে আছি গোমরা মুখ করে। হঠাৎ স্যার আমাকে কোলে তুলে নিল। আমার তো চোখ বড় বড় হয়ে গেল। আমি ছটপট করতে করতে বললাম, কি করছেন?
নামান আমাকে, কেউ দেখলে কি বলবে? স্যার আমার দিকে তাকিয়ে বলল, ছটফট করা বন্ধ করবে, ছটফট করা বন্ধ করবে। তারপর একটু মুচকি হেসে বলল, কি ভারী তুমি। বলে বাড়ির ভিতর হাঁটা শুরু করলো। আমার তো আরো রাগ উঠে গেল। আমাকে মোটা বলা। আমাকে সোজা রুমে নিয়ে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দিল। আমি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলাম। স্যার আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। তারপর তার ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল। সন্ধ্যার একটু করে সে ফিরে এলো। আমি সোফায় বসে টিভি দেখছিলাম, তার দিকে ফিরেও তাকালাম না। স্যার আমার সামনে এসে এক বক্স চকলেট রাখলো। আমি একটু আর চোখে দেখলাম, কিন্তু ধরলাম না, কারণ আমি তো রাগ করেছি। এত সহজে কি আর গলে যাওয়া যায়? আমি ধরছি না দেখে সে চকলেটগুলো নিয়ে ডয়ারে রাখতে রাখতে বলল, কেউ যদি খেতে চায় এখান থেকে নিতে পারে। আমি শুনে টিভির দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিলাম। একটু পর স্যার রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ বারবার ডয়ারের দিকে যাচ্ছে। এমন কোনো মেয়ে নেই যে কিনা চকলেট পছন্দ করে না। আর এতগুলো চকলেট একসাথে দেখে তো না, খাওয়া যাবে না। আমি না রাগ করেছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।